দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডায়না ইমরোজ লাখি, পর্ব সংখ্যা 4 এবং 5। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদাউস মনি। মীর চিরকুটের বলা বাক্যটি রাফেদকে বলে। রাফেদ প্রত্যুত্তরে বলল, আশ্চর্য, আমরা গুণসত্যি বের করব, অদ্ভুত। মীর বলল, চল ওই অজানা বাক্যটি জিজ্ঞেস করি। অচেনা মুখোশধারী ব্যক্তিটির দিকে তাকালো, কিন্তু ততক্ষণে সে চলে যায়। চারদিকে কোথাও নেই, থাকলেও সন্ধ্যার ধোঁয়াশায় আলো এবং নির্বিচ্ছিন্ন কুয়াশার জন্য হয়তোবা দেখা যাচ্ছে না তাকে। রাফেদ বিষয়টি এড়িয়ে বলল, ছেড়ে দে, নিশ্চয়ই লোকটি পাগল, কাদের ভেবে তীর ছুঁড়েছে কে জানে, চল এখন। মীর রাফেদের রেস্ট টেনে অর্শের পৃষ্ঠায় চেপে বসে। এরপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। তাদের গন্তব্য বাড়িতে পৌঁছানো। সন্ধ্যা নামায় আলীনগর গ্রামে মানুষ ঘরের আলো ধরিয়েছে। কেউ আলোর জন্য ধরিয়েছে হারকিন, কেউ বা লণ্ঠন। ঘরের বাইরে মশাল দিয়েছে সকলেই। গ্রামটি ইতিমধ্যে বেশ চমকপ্রদভাবে রূপ ধারণ করেছে। খণ্ড খণ্ড সোনালি আলো দেখা যাচ্ছে গ্রাম জুড়ে। গ্রামের সরু পথ ধরে এগোচ্ছে মীর ও রাফেদ। অশ্ব ওর ধীর পায়ে চলছে। চৌধুরী নিবাসন আর মাত্র 4-5 মাইল দূরে। দূরত্ব 2 ধারে মাটির ঘর, খড়ের ঘর তো কিছু টিনের দোতলা ঘর। তার থেকে আলো ছড়িয়ে পথ কিছুটা আলোকিতময় করে রেখেছে। মীর এবং রাফেদ সেই আলো ধরেই এগিয়ে যাচ্ছে সামনে। নীরব পথে চলতে চলতে হঠাৎ করে তাদের কানে নুপুরের শব্দ ভেসে আসে। মীর অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে যায়। শব্দ লক্ষ্য করে সেদিকে তাকালো। বাদিকে বেশ কয়েক হাত দূরে একটা ছোট্ট কুঠুরি থেকে শব্দটা আসছে। রাফেদ মীরের অভিব্যক্তি দেখে বলল, হয়তো মেয়েরা নাচ করছে, চল গিয়ে দেখি। মীর বলে অশ্ব থেকে নেমে দাঁড়ায়। রাফিদ বলে, আলিমনগর গ্রামের মেয়েদের অনেক সম্মান দেওয়া হয়, এভাবে ওদের নাচ দেখতে যাওয়াটা অন্যায় হবে। ধুর, চল তো, থাইল্যান্ডে তো কখনো এমন সুরও শুনিনি, আর নাচ তো বিলাসিতা। বলে মীর নুপুরের শব্দ থেকে যেদিক থেকে আসছিল সেদিক ধরে যেতে থাকে। রাফে তো বাধ্য হয়ে মীরের পেছন পেছন গেল। একটি টিনের দোতলা ঘরের পাশে ছোট্ট কুঠুরি। ছোট কুঠুরিটার ভেতরে মৃদু আলো, মোমবাতি দপদপে শিখায় দেওয়ালে পড়ে নাচে যেন ছায়ারা। বাতাসে গম্ভীর গন্ধ আর নুপুরের ঝংকারে মিষ্টি সুর ভেসে আসছে চারপাশ থেকে। 4 জন মেয়ে নাচছে এক সুরে, হাতে রেশমের ওড়না, চোখে ঝিলিক, ঠোঁটে মিষ্টি হাসি। সেই ভিড়ের মধ্যে থেকে এক চন্দ্রমুখী মেয়ের দিকে নজর পড়ল মীরের। তার গলায় নীল পাথরের হার, কপালে 1 ফোঁটা লাল টিপ, আর চোখে এমন আলো যেন কাঠুরের ম্লান করে দিল সেই চোখ। সে নাচছে, কিন্তু তার চোখে লুকানো আছে এক গভীরতার গল্প এবং এক অপূর্ণ অকুলতা। জানালা থেকে মীর তাকিয়ে আছে। তার নিঃশব্দ ভারী হয়ে উঠছে। কুঠুরির গ্রানে যেন মিশে গেছে তার অজানা অনুভূতি। প্রতিটি তালে তার সামনে চন্দ্রমুখী মেয়েটি চুরির শব্দ আর বুকের ভেতর কেমন প্রতিধ্বনি তুলছে। বাইরের কুয়াশারা ঘনত্ব বাড়াচ্ছে, কিন্তু কুঠুরির ভেতরে নাচ থামেনি। সেখানে শুধু চোখের ভাষায় চলছে এক অদেখা সংলাপ। মীর এর পেছনে দাঁড়িয়ে রয়েছিল রাফেদ। রাফেদ মীরকে লক্ষ্য করে বলল, আমাদের গ্রামে স্কুল মাস্টারের মেয়ে। জীবনে একবার ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছিলাম, দুর্ভাগ্যবশত সেটা বাবা দেখে ফেলে। আর সেদিনই বলেছিল আমাদের গ্রামের মেয়েদের দিকে যেন কখনো চোখ তুলে না দেখি, ভারী সুন্দরী নাচে নলি। যাই হোক, এখন চল। মীর এবং রাফেদ পেছনে ঘুরে যেতেই তাদের সামনে কিছু লোক পড়ে। 3 জন মধ্যবয়স্ক লোক। তখন তাদের মধ্যে উপস্থিত হয় আব্দুল মোতালেব হোসেন। তিনি রাফেদ এবং মীরকে দেখে কিছুক্ষণ আকস্মিক হকচকিয়ে গেল। তারা নিজেদের মধ্যে চাওয়াচাই করলো, মীর এবং রাফেদও। এরপর আব্দুল মোতালেব এবং মীরকে উদ্দেশ্য করে বলল, তোমরা তো জমিদার বাড়ির ছেলে, তো এত রাতে এখানে কি ব্যাপার, কিছু হয়েছে? রাফেদ এবং মীর ফিসফিস করে বলল, নাসমালির বাবা। মীর মুখে স্বচ্ছ হাসি নিয়ে বলল, আসলে বলতে রাফেদ তার কথার মাঝপথেই থামিয়ে দেয়। বলল, আসলে চাচা, ও হচ্ছে মীর, থাইল্যান্ডে থাকে, গ্রামে নতুন, আশপাশটা ঘুরে দেখছিল। হঠাৎ করে আপনার কুঠুরি থেকে নুপুরের শব্দ শুনতে পায়। তখন জিজ্ঞেস করলো,
এটা কোথা থেকে আসছে? আমি ওকে মুখে জবাব দেওয়ার পরেও সচক্ষে দেখতে আসলো। ও আচ্ছা আচ্ছা চাচা, আসি বলে মীর ও রাফিদ চলে যায়। সেই বিকেল থেকে শালুক এবং জয়ন্তন সহ বাড়ির সকলে অপেক্ষা করছে রাফেদ এবং মীরের জন্য। তখন শালুক অনেকক্ষণ বারণ করেছে, আলিমনগরের উত্তরে যাস না, দিনকাল ভালো না, কখন কি থেকে কি হয়ে যায় জানা নাই। কিন্তু তারা দুজনই যে বরং বড়ই অবাধ্য ছেলে, কখনো নিজেদের শখে বিরুদ্ধে তারা যায় না। শালুক বারবার ঘড়ির দিকে দেখছে, সময় বাড়ছে কিন্তু তাদের যেন আসার নামগন্ধই নেই। ঠিক তখন এই অশ্বের রেশধ্বনি ভেসে আসে ঘরের বাইরে থেকে। জয়ন্তন বলল, ওরা হয়তো চলে আইছে। এরপর রাফেদ আর মীর ঘরের ভেতর প্রবেশ করে উপস্থিত হয়। দেখলো সবাই তাদের অপেক্ষায় বসে আছে। রাফেদ আগ বাড়িয়ে শালুকের সম্মুখে গিয়ে বলল, যা বকার ওকে বকো, আমার কোনো দোষ নেই বলে ওপরে চলে যায়। শালুক মীরকে লক্ষ্য করে বলল, সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তোমাদের আসার সময় হলো এখন। কতক্ষণ চিন্তা হচ্ছিল আমার ছোট মা, এখন আর আমরা ছোট্ট নই, এত চিন্তা করো না। তুমি আমাদের খাবার দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি বলে হাস্যোজ্জ্বল মুখে ওপরে ঘরে চলে যায়। আজকের রাতটা অপূর্ণ সুন্দর। আকাশ জোড়া নীলের ওপর ছড়িয়ে আছে হাজারো তারার নরম ঝিলিক। চারটা যেন এক নিঃশব্দ অভিমানী প্রেমিক। দূর থেকে তাকিয়ে আছে পৃথিবীর দিকে, তার আলো ছুঁয়ে যাচ্ছে গায়ের পাতা আর নিস্তব্ধ পথের ধুলো। দূরে বাঁশঝাড়ে হালকা বাতাসে শস্য করে শব্দ, কখনো ঝিঝি পোকার ডাক। চারপাশে এমন এক নীরবতা, যেন সময়ও থেমে গেছে এই মুহূর্তে। ফুলের ঘ্রাণ মিশে আছে বাতাসে, নিশিচুই রাত রানীর মিষ্টি সুবাস, মন ভরে যায়। এমন একটি রাত এক একজন এক একভাবে উপভোগ করছে। কেউ এক কোণে নদীর ধারে দাঁড়িয়ে নদীর স্রোত উপভোগ করছে, নদীর স্রোতে যেন সে হারিয়ে গেছে কল্পনার জগতে। আবার কোথাও কোনো এক জানালায় এক টুকরো আলো ঝলমল উপভোগ করছে কেউ। কে জানে, হয়তো কারো ঘুম চোখ থেকে আসেনি এত রাতেও। রাত শুধু সুন্দর নয়, রহস্যময়, এবং যেন তার নীরবতার ভেতরে লুকিয়ে আছে কোনো গল্প, কোনো অজানা প্রতীক্ষা। রাতটি একান্তই উপভোগ করছে মীর। ছাদের এক কোণে বসে আছে সে। রাফেদ এতক্ষণ সেখানেই ছিল। এরপর কয়েকজন অনুচারী এসে তাকে ডেকে নিয়ে যায়, গুরুত্বপূর্ণ দরকার বলে। মীর এর পরনে সাদা রঙের পাঞ্জাবি, সাদা পায়জামায় তার ওপর শীত ঠেকাতে কালো রঙের শাল জড়ানো, ডান হাতে সিগারেট। মীর উপলব্ধি করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মীর সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, পেছনে কেন দাঁড়িয়ে, সামনে এসো। মায়া বেশ উসখুস করে মীরের সামনে এলো। এরপর বেতে চেয়ারের ওপর বসে পড়ল। আপনি আমার দিকে না দেখে কিভাবে বুঝলেন যে আপনার পেছনে আমি দাঁড়িয়েছিলাম? মীর অ্যাস্ট্রেটে ট্রে নিভিয়ে বলল, তোমার উপস্থিতি তো খুব ছোটবেলা থেকে টের পেয়ে আসছি, আর এখন পাবো না? মায়া মৃদু হেসে বলল, আজ কোথায় গিয়েছিলেন? আলিমনগর গ্রামটি শেষবারের মতো ঘুরে দেখছিলাম। শেষবারের মতো মানে? মায়ের কাছে বাক্যটি অস্বাভাবিক মনে হলো। কিছুদিন পর তো চলেই যাব, তারপর কবে না কবে আসা হয় ঠিক নেই। এখানে থেকে গেলেই তো পারেন। মা আপনাকে খুব স্নেহ করেন, আপনি চলে গেলে সে কষ্ট পাবে। আর তুমি? মীরের চোখের টান করে প্রশ্ন করলো মায়াকে। মায়া ভুরু কুঞ্চিত করলো, আমি বললে কি আপনি এখানে থেকে যাবেন নাকি? আজব, একবার বলেই তো দেখো, থেকে যেতেও পারি। মায়া জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না এই মুহূর্তে। মীর মজা করছে নাকি সত্যি বলছে সে বুঝতে পারছে না। তখনই তৃষ্ণার বলা একটি কথা তার কানের কাছে ভেসে ওঠে। বিদেশি ছেলে, সে দেশের না জানি কত প্রেমিকা আছে তার আবার প্রেমে পড়িস না, তাছাড়াও ও তোর ভাই হয়। মীর মায়ের ভাবনার ভঙ্গিতেই ভাঙিয়ে দেয়, বলল, এই রূপসী কি ভাবছ? মায়া হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে যায়, বলল, আমি ঘরে যাই, অনেক রাত হয়েছে, জবাব তো দিয়ে যাও। মায়া এবার কিছুটা উচ্চস্বরে বলল, আপনি থেকে গেলেও কি আর না থেকে গেলেও বা কি, আমার এতে কিছু যায় আসে না। বলে মীরের সামনে থেকে যেতে রাফেদ হাজির হয়। রাফেদ মায়াকে দেখে বলল, তুই এত রাতে এখানে কি করছিস? মাঝরাতে মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ, ভুলে গেছিস? মায়া থমথম খেয়ে বলল, ভাই তোকে খুঁজতে আসছিলাম। কিসের জন্য? রাফেদের যেন টানটান উত্তেজনা। মায়া রাফেদের অভিব্যক্তি দেখে ভয় পেল। মায়া নিরুত্তর। রাফেদ পুনরায় বলল, কিছু হয়েছে?
কেউ কিছু কি বলেছে? মায়া কিছু না বলেই ছাদ থেকে চলে যায়। রাফেদ বিড়বিড় করে অদ্ভুত। রাফেদ বসে পড়ে মীরের সামনে, একটা সিগারেট হাতে নেয়, সিগারেট ধরিয়ে বলে, মায়া হঠাৎ কেমন আচরণ করলো? মীর হেসে বলল, ও কিছু নয়, আমি একটু কোমল আচরণের সাথে ঠাট্টা করেছিলাম, এই জন্যই হয়তো এমনটা বলেছে। রাফেদও ঠাট্টা ছড়ে বলল, তোর স্বভাব গেল না। মীর রাফেদের রেস্ট নেই বলল, বুঝে শুনে কথা বলছিস তো? এই, আমার বোনের দিকে নজর দিস না, তুই শালা ডেকে ফেলেছিস রাফেদ, কথা এভাবে এড়িয়ে চললে চলবে না বলেই দুজনে হাসিয়ে তলিয়ে পড়ল। তাদের এমন দৃশ্য ছাদের ছোট্ট গাছের আড়াল থেকে দেখছিল বাড়ির নতুন কাজের লোক বুলবুল। ও বেশ কিছুক্ষণ ধরে ছাদে উপস্থিত। বুলবুলের বয়স আনুমানিক 35, উচ্চতা 5 ফুটের মতো, শ্যামবর্ণের শরীর, মাথায় একটা শীতের টুপি, গায়ে মোটা সোয়েটার। কান পেতে মীর আর মায়ার কথোপকথন এতক্ষণ শুনছিল। এখন রাফেদ এবং মীরের হাসি থেকে ওর সহ্য হচ্ছে না। মীর এবং রাফেদ হাসি থামিয়ে দিল। মীর ছাদের রেলিংয়ে ধরে রাফেদকে লক্ষ্য করে জিজ্ঞেস করলো, মাস্টারের মেয়ের নাম কি? তুই জেনে কি করবি? কি করব বুঝতে পারছিস না? হেলি না করে বল। রাফেদ মলিন কণ্ঠে বলল, মোহিনী। মীর বলল, অসম্ভব সুন্দর নাম, ঠিক ওর মতোই নামটি সুন্দর। রাফেদ বলল, তুই আসলে একটা নষ্ট শালা। বুলবুল সব কথা শুনে ফেলেছে তাদের। এরপর মনে মনে বলল, তখন মায়া অপমানিতের সাথে প্রেমালাপ করছিল, আর এখন আরেক মোহিনী। তুই বড় চালাক মীর, তুই গাছও খাবি তলারও কুড়বি না, এটা তো হতে দেওয়া যাবে না। আমাকে এর পদক্ষেপ নিতেই হবে। রাত বাড়লে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু চোখে ঘুম নেই মায়ার। মায়া ও তৃষ্ণা ঘরের একটা দেওয়াল আছে, দোলনা আছে, দোলনাতে মায়া বসে ধীর স্থিরভাবে দোল খাচ্ছে। দুপা উঠিয়ে বসা দোলনায়, দোলনা চলার শব্দ পেল তৃষা। জেগে ওঠে ঘুম থেকে। ঘরের আলো নেভানো, জানলা থেকে চাঁদের আলো এসে মাটির ঘরটিকে আলোকিত করছে। তৃষা চোখ কচকে তাকায় মায়ার দিকে, মায়া নেই। এরপর শোয়া থেকে উঠে বসে, দেখে মায়া না ঘুমিয়ে দোলনায় চেপে বসে আছে, উদ্বিগ্ন দেখাচ্ছে মায়াকে। তৃষ্ণা শান্তভাবে মায়াকে জিজ্ঞেস করলো, তুই এখনো ঘুমাসনি কেন? রাত অনেক হলো। মায়া দোল খাচ্ছে তো খাচ্ছেই, তার চোখ ও পলকহীন। তৃষ্ণা বিছানা থেকে নেমে মায়ের কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে বলল, কি হয়েছে তোর? মায়া তখন তৃষ্ণার কথা যেন শুনতে পেল। কিছু না, ঘুম আসছে না, তুই যা ঘুমা, আমাকে বিরক্ত করিস না। তৃষ্ণা বলল, কি ভাবছিস? আমায় বল, ভালো লাগবে। মায়া জবাব দিল না, দোলনা থেকে উঠল, জানালার পাশে দাঁড়ায়। তৃষ্ণা তার পেছনে পেছনে গেল, আবার প্রশ্ন করলো, মীরের কথা ভাবছিস? মায়া ঘুম ঘুরে তাকালো তৃষ্ণার দিকে, এরপর দৃষ্টি সরিয়ে বাইরে ঘোলা প্রকৃতির দিকে তাকিয়ে বলল, একটু একটু ভাবছি, কিন্তু আমার ভাবনার মূল কারণ হলো অচেনা বাঁশির সুর। সেদিন কে বাঁশি বাজাচ্ছিল? তৃষ্ণা হাঁপ ছেড়ে বলল, মীরের ভাবনাটা বোকামি, আর এই অদৃশ্য বাঁশিওয়ালার কথা ভাবাটা আরও বড় বোকামি। তুই আজকের পর আর কোনো ভৌতিক গল্প উপন্যাস কিছুই পড়বি না, এগুলো পড়েই তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুই শুধু ভূতের কথাই ভাবিস। বলা শেষে তৃষ্ণা পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মায়ের ভালো লাগছে না কিছু। বাড়িটা আজকে খুব নিস্তব্ধ, শুনশান মনে হচ্ছে। তার মনে হচ্ছে অচেনা কেউ বাড়িতে উপস্থিত। সে এতজন, আদৌ তার ভাবনা কি সঠিক এর প্রমাণ নেই, কিন্তু তার মনে হচ্ছে এটা কোনো অসুখ নয় তো। মায়া জল খাওয়ার জন্য বিছানা ছেড়ে পাশের জগের দিকে গেল, কিন্তু জগ খালি। খুব জল তেষ্টা পেয়েছে, কি করবে ভেবে পাচ্ছে না সে। একবার ডাকলো তৃষাকে, তৃষ্ণা জাগে না। জগে জল নেই, ওঠ না, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমার সাথে চল, রান্নাঘর থেকে জল নিয়ে আসি। মায়া জল খাওয়ার জন্য বিছানা থেকে উঠল, কিন্তু তৃষ্ণাকে উঠাতে পারল না। তৃষ্ণা কম্বল আষ্টে পিষ্টে জড়িয়ে বলল, তুই যা, আমি পারবো না, বাচ্চামি করিস না। মায়া বাধ্য হয়ে ঘরের থেকে বাহির হয়। এরপর একবার চারদিকে দেখল, চারদিকে খণ্ডিত আলো,
এত রাতে কেউ জেগে নেই। মায়া ধীর স্থির পায়ে হাঁটতে লাগলো। সেই মুহূর্তে মায়ের কানে বাঁশির সুর ভেসে আসে। মায়া থমকে গেল। মায়া ক্ষুদ্র জানালা থেকে সুর যেদিক থেকে আসছে সেই দিকে তাকালো। ঠিক কিছুটা দূরে সুর থেকেই সুরটি ভেসে আসছে, সেই অচেনা সুরটি। কিন্তু এত রাতে কে বাজাচ্ছে বাঁশি? নাকি এবারও সে ভুল শুনছে? এক অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ল মায়া। নিজের ভাবনা ভুল প্রমাণ করার জন্য সে দ্রুত হেঁটে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘর থেকে জগে জল ভরলো। তখন চোখ বন্ধ করতেই বৈঠকখানার দিকে মীর কোথায় যাচ্ছে মায়ের সন্দেহ হলো। সে দ্রুত মীরের পেছনে হাজির হয়। মীর সদর দরজা খুলতে মায়ের উৎকণ্ঠা ভেসে আসে পেছন থেকে। সে ঘুরে দেখলো মায়া। মায়া মীরের মুখোমুখি হয়ে সন্দেহজনকভাবে প্রশ্ন করলো, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? মীর কিছুটা বিব্রত বোধ করলো, মাথা চুলকায়। মায়া মীরকে নিশ্চুপ থাকতে দেখে, কি হলো, চুপ করে আছেন যে? কোথায় যাচ্ছেন? কারোর সাথে দেখা করতে নিশ্চয়ই। মীর কিছুটা ভরকে গেল। কি বলবো, আসলে একজনের সাথে দেখা করতেই যাচ্ছিলাম, আর মাঝপথে এসে তুমি বাধা দিচ্ছ। কার সাথে দেখা করবেন? আর এত রাতে কিসের দেখা? ছোট মেয়ের জন্য সময় মতো দেখা করতে পারিনি। কার সাথে দেখা করবেন? মীর একটু রসিকতা করে বলল, ভালোবাসি একজনকে খুব, তার সাথে দেখা করব। প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছি তার। কে সে? মায়ের কথা আটকে গেল। মীর বলল, জগটা রাখো, আসো আমার সাথে, তোমাকেও দেখাবো। মায়া কিছুটা ভয়ের স্বরেই বলল, রাফির দাদা দেখলে আমাকে মেরে ফেলবে। এখানকার সংস্কার, মেয়েরা রাত্রে বাইরে যেতে পারবে না। মীর বলল, সংস্কার এর নিকুচি করেছি, চলো। বলে জগটা মায়ের কাছ থেকে রেখে পাশে রেখে দেয়। তার হাত ধরে ঘরের বাইরে নিয়ে যায়। মা এই প্রথমবার মাঝরাতে পরপুরুষের সাথে চৌকাঠ পেরিয়েছে বাড়ির। সে জানে এমনটা কারো কানে গেলে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে তার। কিন্তু তারপরও সে ভয়কে উপেক্ষা করে ঘরের বাইরে বের হলো। মীর মায়াকে নিজের দিকে নিয়ে অর্ষের নিকট নিয়ে গেল। মায়ের হাত ছেড়ে দিয়ে বলে, অর্ষকে আদর করতে শুরু করে মীর। মীর বলল, আমি অগ্লিন থেকে খুব পছন্দ করি এবং ভালোবাসি অগ্লিনকে। দেখতে পাচ্ছ না, ওর নাম হচ্ছে অগ্লিন, আমার অর্ষ। তার মানে আপনি ওর জন্য এখানে এসেছেন? হ্যাঁ। তখন ছাদ থেকে ওর হর্ষধ্বনি পাই, ভাবলাম ওকে দেখেই যাই। মায়া তখন হেসে উঠল। হাসতে হাসতে মায়ের চোখে পড়লো দোতলায় বারান্দায়। মায়ের হাসি থেমে গেছে। সেখানে দাঁড়িয়ে আছে জয়ন্তন বেগম। কণ্ঠ শুকিয়ে গেল মায়ার। বুকের ভেতরটা নড়ে উঠল এই মুহূর্তে। সে আর রেহাই পাবে না নিশ্চিত। সে মাঝরাতে ঘরের বাইরে বের হয়েছে, সেটাও একজন পুরুষের সাথে, যে কিনা খালাতো ভাই। সংস্কার অনুযায়ী বিয়ের আগে নিজের বাবা, ভাই এবং রক্তের সম্পর্ক ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে বাড়ির মেয়েরা মিশতে পারবে না। মায়া নিশ্চিত এর জন্য তাকে শাস্তি পেতে হবে। কিন্তু মীর, সে কি নির্দোষ? মায়ের জন্য মীর শাস্তি পাবে। মায়া ভয়ে আধমরা হয়ে গেল। মীর দেখলো মায়া চুপচাপ। কি হয়েছে তোমার? না, চলুন ঘরে যাই, কেউ দেখলে সমস্যা হবে। কারা দেখবে? অনুচারী তো দেখছেই, তাদের দেখার কিছু আছে নাকি? মায়া মীরের সাথে কথা না বাড়িয়ে দৌড়ে ঘরে গেল। আজ সোমবার। আমজাদ চৌধুরী এবং থমাসন বাড়ি ফিরেছে সকালেই মাত্র। সারা রাত টেনেছিল তারা। ফিরেছে ভোর 6টার দিকে। বুলবুল সংবাদ পেয়ে একজন ড্রাইভারকে পাঠিয়েছিল গাড়ি নিয়ে তাদের নিতে। এখন বেলা 11টা। সকাল 6টা থেকে 10টা অবধি দুজন একটু ঘুমিয়েও নিয়েছে। আমজাদ এবং থমাসন পাশাপাশি বসা। তাদের সামনে শালুক, জয়ন্তন এবং শাহানারা বসা। মানুষ কর্মজীবন থেকে বিদায় নিলে অবসরে থাকতে হয়। আমজাদ দীর্ঘ সময় থাইল্যান্ডে ব্যবসা করেছে, এরপর দেশে ফিরেছে আজ 2 বছর হয়। এখন তিনি গ্রামে সবার দেখভালে ব্যস্ত। গ্রামের জমিদার তিনি, তার একটি দায়িত্ব আছে। গ্রামে তার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়, যেমন করে সরকার একটি দেশ পরিচালনা করে। এই জন্যই বলে আমজাদ আর অবসর পেল না। ব্যবসা থেকে মানুষ মূলত অবসর নেয় না, কিন্তু বিদেশি ব্যবসা করলে তাকে দেশে ফিরতে হয় গ্রামের কৃষকদের কৃষিকাজের জন্য অনুপ্রাণিত করতে। আমজাদ গরিব মধ্যবিত্ত পরিবারকে যেন
না খেয়ে থাকতে না হয় এর জন্য চেষ্টা করে। সেই প্রচেষ্টা আগেও তিনি করেছে, এখনও করছে। আজ সকালে ফিরে সবাইকে অবাক করে দিল আমজাদ ও থমাস। তাদের আসার কথা ছিল দুদিন পরে, কিন্তু কাজ শেষ হওয়ায় চলে এসেছে। আমজাদ ছোটবেলার কথা তুলল, মজার ঘটনাগুলো। তার রেস্টেনে জয়ন্তন ও তার ছোটবেলার কথা বলতে বলতে হাসিতে তলিয়ে পড়ল। তখন রাফেদ এসে সোফায় বসে, তার মুখটা খুব গম্ভীর। সবাইকে হাসতে দেখে রাফেদ বলে, এত হাসছো যে? আমজাদ থেমে বলল, তোকে হাসতে মানা করেছি? জানিস হাসতে কত উপকার? ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, শরীরে ইমিউন কোষ ও অ্যান্টিবডি কার্যক্ষমতা বাড়ায়, ফলে অসুখ বিসুখ কম হয়, হৃৎপিণ্ড সুস্থ থাকে। হাসলে রক্ত সঞ্চালন ভালো হয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং স্ট্রোক কমায়। থেমে পুনরায় জিজ্ঞেস করে, আমজাদ শুনেছিস মীর এসেছে? ও কোথায়? ঘুমাচ্ছে বোধহয়, বলল শালুক। থমাস বলল, আমজাদ আমি এসেছি অনেক দিন, আমাদের এখন চলে যাওয়া উচিত। একটা নির্দিষ্ট সময় দেখে সব গোছগাছ করে চলে যেতে হবে। শালুক একটু উতলা হয়ে প্রশ্ন করলো থমাসকে, মীরকেও নিয়ে যাবেন? থমাস একটু থেমে বলল, ওকে আর কই রেখে যাব? যতই বড় হোক আমার সন্তান, আমার কাছে এখনো বাচ্চাটি আছে, ওকে রেখে তো আমি থাকতে পারবো না। মীর চলে যাবে, মীরকে নিয়ে যাবে, কথাটি মোটেও ভালো লাগেনি শালুকের। রাফিদ ওর ভালো লাগে না, তাই চলার পথে একজন সঙ্গী হিসেবে মীর তার জন্য যথেষ্ট, বন্ধু বলে ডেকেছে। এখন সে চলে যাবে। রাফেদ উদ্ভ্রান্ত হয়ে যায়, ও বেশ হন্তদন্ত হয়ে নিজের ঘরে চলে যায়। আমজাদ শালুকের দিকে তাকালো। শালুক মীরকে নিজের গর্ভের সন্তানের মতোই ভালোবাসে। শালুক চায় মীর এখানেই থাক, কিন্তু থমাসের অধিকার বেশি নিজের সন্তানের প্রতি। আমজাদ শালুককে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আহা তুমি মন খারাপ করছো কেন? মীর কি এখনই চলে যাচ্ছে নাকি? আরও তো কিছুদিন পরে যাবে। বেলা বাড়ছে, মায়া সকাল থেকে রান্নাঘরে বসে আছে। সে ইতিমধ্যে খবর পেয়েছে আমজাদ বাড়ি ফিরেছে। হয়তো জয়ন্তন কালকে রাতের ঘটনা বলেও দিয়েছে আমজাদকে। আমজাদ হয়তো ওত পেতে আছে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। তাকে শাস্তি দিবে তাতে তার আক্ষেপ নেই, কিন্তু তার জন্য মীর শাস্তি পাবে এটি মায়া যেন মানতে পারছে না। তখন মায়ের ঘরে শেফালি উপস্থিত হয়। এ কি ম্যাম, আপনি ঘাপটি মায়েরা বইয়া আছেন কেন? মায়া তখন কিছুটা রেগে বলল, তোকে না বলেছি আমায় ম্যাম সাহেব ডাকবি না, শুধু আপা ডাকবি, নয়তো মায়া। সে যা ডাকলাম ডাকমুনি, আপনি যা কইবেন। কিন্তু ওইদিকে মীরবাবু বোধহয় বিদেশ চইলা যাইব, সে কথাবার্তাই চলতেছে। কথাটি শোনার পর মায়া উঠে দাঁড়ালো। তার হৃদয় কিছুটা ধকপক শব্দ করলো। এরপর বিছানা থেকে ওড়না নিয়ে এলোমেলো চুলে বৈঠকখানায় চলে আসে। সেখানে উপস্থিত রাফেদ, মীর, জয়ন্তন, আমজাদ এবং থমাস। রাফেদ মীরকে ঘুম থেকে ডেকে নিয়ে এসেছে এখানে। এতক্ষণ বেশ আড্ডা জমিয়েছিল তারা। মায়াকে দেখে আমজাদ কাছে ডেকে নেয়। মায়া ভালো মন্দ জিজ্ঞেস করে আমজাদ। মায়া কিছু না বলে আমজাদের কাঁধে মাথা রাখে। তখন জয়ন্তন আমজাদকে লক্ষ্য করে নির্বিকার কণ্ঠে বলে, আমি বলি কি বাপ, মায়া এখন বড় হয়েছে, বিয়ার উপযুক্ত হয়েছে, ওরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়া দেওয়ানের ব্যবস্থা করো। তখন থমাস জয়ন্ত রেস্টেনে বলল, তাহলে আরো ভালো হবে, আমরা মায়ার বিয়ে দেখিয়ে যেতে পারবো, কি বলিস মীর? মীর বেশ উৎফুল্ল হয়ে বলল, এটা দারুণ সুসংবাদ, আমিও এটাই চাই। মেয়েদের বিয়ে হয়ে গেলে ঝামেলা মুক্ত। আমজাদ কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর বলল, আমাকে ভাবতে হবে বিয়ের ব্যাপার স্যাপার, তো এত ভাবনা লাগবো না, যা করবি তাড়াতাড়ি কর। বলেই জয়ন্তন বেগম পান মুখে দিল। মায়া কোনো জবাব দিল না, সে বিয়ের জন্য অপ্রস্তুত। কিন্তু জয়ন্তন গতকাল রাতের ঘটনা বলেনি, এটি মায়ের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। সেই ঘটনা ঘিরে জয়ন্তন বিয়ের কথা বলছে সে নিশ্চিত, কিন্তু গতকালের ঘটনা জেনে সকলে চুপ থাকার কথা তো নয়। তাদের আলাপ আলোচনার মাঝে তিনজন অনুচারী উপস্থিত হয়। এসে আমজাদ চৌধুরীকে লক্ষ্য করে বলল, সর্দার দুইজন লোক আইছে, আপনার খোঁজ করছে। কারা? শহর থেকে আসছে, কারা জানি। এরপর আমজাদ সহ বাকিরা ঘরের বাইরে বের হয়। রান্নাঘর থেকে শালুক এবং শাহানারাও সহ সবাই ঘরের বাইরে উপস্থিত হয়। তাদের সামনে একটা মার্সিডিজ গাড়ি থেকে দুজন লোক নেমে আসে। একজনের বয়স 30, আরেকজনেরটা 33 বছরের মধ্যেই হবে। লম্বাটে দেহবিন্যাস, মাঝারি কায়দার।
সরু ও ধারালো নাক, হালকা দাড়ি, দেখতে বেশ গম্ভীর, মাথায় একটি ফোল্ডার পরা, চোখের রং বাদামি, ফিলিং হালকা ধূসর, শার্টের ওপর কালো গাঢ় নেকটার দেওয়া, তার ওপর হালকা চারকোণের গ্রে ব্লেজার, হাতে ফ্রিটেড ট্রাউজার, সাধারণত ডার্ক কালার, পায়ে কালো চামড়ার ক্লাসিক লোহিল বুট, তার সাথে জননার সহকারী। দেখে বোঝা যাচ্ছে আমজাদ সহ তাদের দিকে তাকিয়ে আছে। আমজাদ আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? যুবকটি আমজাদের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল, আমি ডিটেকটিভ আহির মির্জা। গত 4 দিন আগে পশ্চিমপাড়া একটি লোককে ঘর থেকে ডেকে নিয়ে মেরে ফেলা হয়েছে। আমি সেই খুনে তদন্তে এসেছি। খুনের কথাটি শুনে আমজাদ বিস্মিত হয়ে গেল, দৃষ্টি এদিক সেদিক করল। তখন তার ম্যানেজার উপস্থিত হয়। সে আমজাদের গা ঘেঁষে বলল, ঘটনাটি আমি আগেই জানতে পেরেছি, কিন্তু আপনি গ্রামের বাইরে থাকায় জানাইনি। আমজাদ আহিরকে লক্ষ্য করে সম্মানের সাথে বলল, আপনি ভেতরে চলুন। আহির সহ সকলেই ভেতরে গেল। রাফেদ এবং মীর দুজনেই ঘরের সামনে দাঁড়িয়েছিল। ওরা নিজেদের মধ্যে চোখ চাওয়াচাওয়ির কথা বলল। বিষয়টি আহির লক্ষ্য করে। এরপর রাফেদ এবং মীর দুজনেই ঘরের ভেতর প্রবেশ করে। গত 3 দিন আগে ডিটেকটিভ আহির মির্জার কাছে সংবাদ পৌঁছায় আলিমনগরের একটি অনাকাঙ্ক্ষিত খুন। সে তখন থেকেই হকচকিয়ে আছে। এরপর মন স্থির করে সে আলিমনগর যাবে। আলিমনগরে সে পৌঁছেছে সেই সকাল থেকে এখন পর্যন্ত শুধু একে ওকে জিজ্ঞাসাবাদ করেছে। তখন এক বয়স্ক লোক সংবাদ দেয় যে খুন হয়েছে তিনি আমজাদ চৌধুরীর একটি কারখানায় কাজ করেন। আলিমনগর তাঁতের শাড়ি তৈরি হয়, একটি কারখানাও আছে। সেখানে প্রায় 100 জন শ্রমিক কাজ করে। মহিলা আছে বেশ কজন, যাদের দায়িত্ব দেওয়ার মতো নেই কেউ, না মা, না বাপ, না ছেলে সন্তান। সেই সূত্র ধরেই আহির মির্জা তদন্ত করার জন্য জমিদার বাড়িতে উপস্থিত হয়। বৈঠকখানায় বসে আছে পুরুষেরা, আমজাদ, থমাস, আমজাদের ম্যানেজার আবুল কালাম আর তার সাথে মীর ও রাফেদ। সোফার অপর প্রান্তে আহির মির্জা, পেছনে তাদের সহকর্মী দাঁড়ানো। বুলবুল এসে চা রাখলো মাঝের টেবিলে। আহির তখন মাথা নেড়ে ফেডোরটা খুলে ফেললো। এরপর শান্ত মস্তিষ্কে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মিস্টার চৌধুরী, শ্রমিক মিলন আপনার কারখানায় কতদিন যাবৎ কাজ করছিল? এই তো 6 বছর। 6 বছরে আপনি তাকে কখনো দেখেছেন? তাকে কখনো কারোর সাথে ঝগড়া করতে অথবা তার কোনো শত্রু আছে কিনা? পায়ের ওপর পা তুললে বসে আহির। আমজাদ ভেবে জবাব দিল, আমার জানা মতে নেই। আর ও তো খুব ভালো মানুষ ছিল। তাছাড়াও আমি তো ব্যবসায়িক কাজে থাইল্যান্ডে ছিলাম দীর্ঘ বছর। তাহলে আপনার কারখানা কে সামলাতো? আমজাদ ঘুরে রাফিদের দিকে দেখল। আমার ছেলে এবং ম্যানেজার। বাকি দেখভাল এর জন্য অনুচারীগণ আছে। এবং আমজাদ নাক এবং কপালের বিন্দু বিন্দু ঘাম জমছে। আহির কয়েক সেকেন্ড নীরব রইল। এরপর টেবিল থেকে চাটা হাতে তুলে নিল, চায়ে চুমুক দিয়ে বলল, কোনো প্রশ্নের জবাবে যখন কেউ মিথ্যা বলে তখন তার নাকে ঘাম জমে। কি বলতে চাচ্ছেন আপনি? রাফেদ উৎকণ্ঠ হলো। আমজাদ হাতের ইশারায় চুপ করতে বলল রাফেদকে। আহির চায়ের কাপ টেবিলে রেখে দেয়। তুমি নিশ্চয়ই রাফেদ, যুবক বয়স, তাজা রক্ত, আমার আর তোমার একই হয়ে থাকবে। রাফেদ কিছু বলল না। আহির পুনরায় জিজ্ঞেস করে, বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসো? বিচক্ষণ প্রশ্ন করে আহিরের। রাফিদ এবার মীরের দিকে দেখে বলল, বোনকে তার ভাই ভালোবাসবে এটাই স্বাভাবিক, কিন্তু আমার বোন আছে এটা আপনি কিভাবে জানলেন? আহির এবার হেসে উঠল সশব্দে। তার হাসি দেখে সবাই স্তম্ভিত হলো। জয়ন্তন বেগম দোতলা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সে শুনছে তাদের কথোপকথন। তার পাশ দিয়ে কয়েক হাত ধরে মায়াও রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সেও শুনছে ডিটেকটিভ আহিরের সাথে সবার কথোপকথন। জয়ন্তন ঘুরে মায়ের দিকে দেখলো। মায়াও তার দিকে তাকিয়ে চোখে চোখ মেলালো। আহির হাসি থামালো। হাসছেন কেন? মীর প্রশ্ন করে। আহির এবার এসেছে তদন্ত করার জন্য, কিন্তু তার মানে এই নয় যে আপনি যা কিছু তাই জানতে পারবেন, বা আমি কিছু জানি না। আপনাদের সমস্ত তথ্য আমার কাছে আছে। থেমে গেল আহির। ততক্ষণে সকলে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। আহির আবার বলল, পূর্ব জমিদার বংশের অনেক ঘটনাই শুনেছি। তা থেকে
বুঝতে পারলাম জমিদার বংশে অনেক সংস্কারের বাইরে গেলে এর পরিণতি ভালো হয় না। যাকগে, সেসব দিয়ে আমি কি করব? আচ্ছা রাফেদ, তোমার কি মনে হয় কে বা কারা শ্রমিক মিলনকে হত্যা করেছে? রাফিদ কিছুটা অপ্রবৃত হয়ে জবাব দিল, তা আমি কিভাবে জানবো? আর কারা এরকম করতে পারে আমার তার সম্পর্কে কোনো ধারণা নেই, বা বলা মুশকিল। আহিরের হেয়ালিপূর্ণভাবে বলা কথাটা মুশকিল, প্রশ্ন দূর এবং জবাব মেলাতেই আমি কি এসেছি। আমজাদ কিছু ভেবে বলল, আপনার তদন্ত করতে কতদিন সময় লাগবে? যতদিন না সত্যিটা উন্মোচন করতে পারবো, সোজা সাপটা জবাব দিল আহির। আমজাদ বলল, যতদিন না আপনার তদন্ত উদ্ঘাটন না হয় ততদিন পর্যন্ত আপনি এখানে থাকবেন? আমজাদ থেমে বুলবুলকে লক্ষ্য করলো। বুলবুল ওনাদের জিনিসপত্রগুলো অতিথিদের দিকে দিয়ে আয়। এরপর আহিরের দিকে তাকিয়ে বলল, আর কিছু জানার আছে? এই মুহূর্তে বিশ্রাম দরকার। যদিও মস্তিষ্কে বেশি চাপ পড়ে, তবে ধারণার ক্ষমতা লোপ পায়। আমার সময় মতো যখন জিজ্ঞেস করার প্রয়োজন হবে জিজ্ঞেস করে নিব। জানার বাকি আছে যা। এখন যাই। বলে উঠে দোতলায় যেতেই থমকে দাঁড়ায়, ঘুরে তাকালো মীরের দিকে। তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি মীর জাফান শন, এখানে বেড়াতে এসেছি। আহির চলে যায় অতিথি ঘরে, সাথে তার সহকারী। মীরকে প্রশ্ন করার বিষয়টি থমাসের ভালো লাগেনি। সে কোনোভাবেই চায় না তার ছেলে বিনা কারণে হয়রানির শিকার হোক। থমাস আমজাদকে ভরসা দিয়ে বলল, চিন্তা করিস না এসব নিয়ে। কোনটা কে বা কারা করলো তার তদন্ত করলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তুমি তো জানো থমাস, আমি আমার শ্রমিকদের ভালোবাসি। ওর প্রাণটা চলে গেল, তার উপর আমার কারখানায় না জানি দুর্নাম ছড়িয়ে পড়বে কত। এরপর কিছুই হবে না, সাহস রাখো। আহির মুখে বুদ্ধিমান, সে ঠিকই তার রহস্য উন্মোচন করবে। তাই যেন হয়। দিন ফুরিয়ে একটি সুন্দর বিকালের আগমন ঘটল। আকাশে তখন হালকা কমলা রঙের আভা, যেন সূর্য বিদায়ের আগে পৃথিবীকে শেষবারের মতো ছুঁয়ে দিতে চায়। চারদিক জুড়ে মৃদু হাওয়া, পাতার মর্মর শব্দ ভরে উঠেছে চারপাশ। দূরে কোনো নাম না জানা পাখির ডাকছে সুরের তালে, যেন দিনের শেষ ও ঘরে ফিরছে। দূরে দূরে গাছের নিচে শিশুদের হাসি ও চিৎকারে ঝোপঝাড় থেমে যাচ্ছে। মাঠের ধারে কয়েকজন কৃষক ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিচ্ছিল। কারো হাতে চায়ের কাপ তো কারো হাতে চোখের দৃষ্টি। পুকুরের জলে সূর্যের রশ্মি আলো ঝলমল করছে, জলটা যেন সোনার সৃষ্টি করেছে। আজকের দিনটা সত্যি সুন্দর, কিন্তু মায়া ফের বলতে ইচ্ছে করছে না। না, দিনটি বরং সুন্দর নয়, নিজের বিষয় তোলের মতোই একটি দিন। মায়াবাড়ির বাগানে বসে সকালে হঠাৎ তার বিয়ের আলোচনা হয়েছে। সবার অভিব্যক্তি দেখে যা বুঝলো সবাই রাজি। আর মীর যেন একটু বেশি খুশি, কিন্তু সে এখন বিয়ের জন্য প্রস্তুত নয়। তার থেকেও বড় বিষয় যে মীরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এটা কাউকে বলতেও পারছে না। মীর বোধ হয় তাকে ভালোবাসে না, সেটা মায়া বুঝতে পেরেছে। সে বড্ড বিষগ্ন হলো। একটা মৃদু বাতাস আসে, তার চুল উড়িয়ে দিল। দূর থেকে পায়ের শব্দ এলো, তৃষা আসছে হয়তো ডাকতে, কিন্তু মায়া উঠল না। বাগানের নিস্তব্ধতার ভেতরে সে নিজের সঙ্গে কথা বলছিল, নিজের ভবিষ্যতের সঙ্গে এক অদৃশ্য লড়াই করছিল। মায়ের পাশে চেয়ারে এসে বসে মীরের পরনে পাঞ্জাবি। সাদা পাঞ্জাবিতে মীরকে খুব সুদর্শন দেখায়, এটা বলেছে শালুক। তার ওপরে একটা শাল পেঁচিয়ে রেখেছে। দিনের শেষে প্রহরে শৈত্যপ্রবাহ ধীরে ধীরে বেড়ে যায়। মায়া মিষ্টি রঙের একটি থ্রি পিস পরেছে, গলায় পেঁচানো ওড়না, সুতির কাপড়ের থ্রি পিস। কোনো শীতের পোশাক নেই পরনে। মীর তখন নিজের গায়ে শালটা খুলে মায়ের পেছন থেকে জড়িয়ে দেয়। মায়া আকস্মিক অবাক হয়। এতক্ষণ তার পাশে মীর ছিল, সে খেয়ালই করেনি। মায়া মুখ ফিরিয়ে নিল। মীর অবশিষ্ট কণ্ঠে বলল, বিয়ের কারণে রাগ করে আছেও দেখছি। বিয়ের কোণে সবসময় হাসি খুশি থাকতে হয়, জানো না? আমার বিয়ে নিয়ে আপনার ভাবতে হবে না। তা কি করে হয়? আমার তোমার বিয়ে নিয়ে অনেক শখ আছে। গ্রামের বিয়ে কখনো স্বচক্ষে দেখিনি, কিন্তু এখন আমি ঘনিষ্ঠ আত্মীয়র বিয়ে দেখব, অনেক আনন্দ হবে। কি বলো তুমি? মায়া মীরের এদিকে তাকিয়ে বলল, সত্যি খুব আনন্দ হবে।
মীর মায়ার চোখের দিকে তাকায়, তার চোখে জল। মীর কিঞ্চিত অবাক হয়ে বলে, তুমি কাঁদছো কেন? তুমি কি বিয়েতে রাজি না? আর আমরা তো তোমার বিয়ে এখনোই দিচ্ছি না। তোমার পছন্দের কেউ থাকলে বলতে পারো, বলো আছে কি? মীরের এর প্রশ্নে মায়া নিশ্চিত হলো মীর এর মনে তার জন্য কোনো স্থান নেই। তৃষ্ণা ঠিকই বলেছে, বিদেশি ছেলেদের ফিরে আবার বিদেশে চলে যেতে হবে। হয়তো এর মনেও কোনো অন্য বিদেশি রমণীর বসবাস। মায়া দৃষ্টি সরিয়ে ফেলল, বলল, অবশ্যই আমি বিয়েতে খুশি। বাবা যে ছেলে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। বলে বাগান থেকে ঘরের দিকে হাঁটা ধরে। মীর মায়ের যাওয়ার পানের দিকে তাকিয়ে থাকলো, দেখে বলল, মেয়েটা আর কিছু থাক বা না থাক, রাগ থাকবেই। আর এদের রাগের কখনো কোনো ব্যাখ্যা হয় না, ব্যাখ্যা থাকলেও বলতে চায় না। অদ্ভুত, খুবই অদ্ভুত। মীরের কাছে উপস্থিত হয় আহির। মীর তাকালো আহিরের দিকে। আহির গাঢ় খয়েরি রঙের শার্ট পরা, সাথে অ্যাশ রঙের প্যান্ট। সে পুনরায় পায়চারি করতে করতে বলল, দুনিয়া বড়ই বিচিত্রময়। আমরা মানুষকে চিনতে পারি না, কখনো তাকে চিনিও না, চেনার ভান করি। কখনো প্রিয় মানুষটির চোখের সামনে আমাদের ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে, কিন্তু আমরা তাদের মূল্য করি না। আর যখন সেই মানুষটা আমাদের থেকে দূরে চলে যায়, তখন আমরা আর্তচিৎকার করি, কিন্তু মানুষটি আর ফিরে আসে না। মীর দাঁড়িয়ে বলল, এসব আমাকে শোনাচ্ছেন কেন? তুই আমাকে তুই বলে সম্বোধন কর, আমরা তো পাশাপাশি বয়সের। মীর মসৃণ হেসে বলল, হঠাৎ করে তুইটা আসবে না, তবে কোনো এক পরিস্থিতিতে চলে আসবে ডাকটি। আমি সেই পরিস্থিতির জন্যই অপেক্ষা করছি, বলে হাসে আহির। মীর ও আহির দুজনই বাড়ি চৌখাট পেরিয়ে সরু পথ ধরে হাঁটতে লাগলো। মীর একটি সিগারেট ধরালো। সিগারেট খেলে ক্ষতি হয়, আহির বলল। মীর ফুকে বলল, ক্ষতি হবে জেনেও জীবনের ঝুঁকি নেই আমরা, হয় শখের জন্য নয় সুখের জন্য। আহির গভীর শ্বাস ফেলে বলল, শেষমেশ শখ পূর্ণ হয় না, সুখের দেখাও মেলে না, কিন্তু হৃদয়ের দিব্য পুরে ছারখার হয়ে যায়। প্রতিদিনই সিগারেট খাও না মাঝে মধ্যে? মীর সিগারেট ফেলে দেয়। আহিরের দিকে তাকিয়ে নীরব বিভ্রান্ত নিয়ে বলল, আপনি সত্যি ডিটেকটিভ তো? আহির ঘুরিয়ে প্রশ্ন করে, তুমি সত্যিকারের ডিটেকটিভ নও তো? মীর হেসে উঠল, সাথে আহিরও। আহির থেমে বলে, তুমি যেমন জিজ্ঞেস করলে আমার এইটাই মনে হলো। শালুক নিচের ঘরে বসে আছে, আমজাদ ইজি চেয়ারে বসে আছে, বিষগ্নতার ছোঁয়া তার মুখে। শালুক পেছনে গিয়ে দাঁড়ালো, মাথার কাপড় টেনে বেশ নতজানু হয়ে বলল, আপনার কারখানায় অনাকাঙ্ক্ষিতভাবে একজন খুন হয়েছে, এটি নিয়ে আপনি অত্যন্ত চিন্তিত, আমি বুঝতে পারছি। এতটুকু বলে থামলো শালুক। আমজাদ নিরুত্তর। শালুক আমজাদের সম্মুখে পুনরায় বলল, শুনেছি সকালে মা মায়ের বিয়ের কথা বলছিল, আপনি এখনই ওর বিয়ে দিতে চাচ্ছেন? হ্যাঁ, চারদিকে যা হচ্ছে তাতে বিয়েটা এখন সেরে ফেলাই ভালো। ও বরঞ্চ বড়ই চঞ্চল, সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দিলে একটু শান্তি পাবো, এই ভেবেই যে কোনো না হয় রানী অতঙ্ককে ছুতে পারবে না। শালুক বলল, কিন্তু বাড়িতে যে গোয়েন্দা আছে, গোয়েন্দা কাজ করবে। এমন সময় একজন গোয়েন্দা বাড়িতে থাকা খুবই ভালো, সব মিলে এর খুনের রহস্যও বের হবে। আচ্ছা, আপনার কি মনে হয় ওকে কে মারতে পারে? আর কি কারণে? বুঝতে পারছি না, এত অশান্তিও লাগছে যে ভিতরে কি বলবো। অত শান্তশিষ্ট বিশিষ্ট ছেলে ছিল, তবে এইরকম করলো কে জানি না, তবে হয়তো কোনো কারণ ছাড়া কিছু হয়নি। শালুক নিশ্চিত থেকে বলল, আমি যাই, সন্ধ্যা হয়েছে, অতিথিদের জন্য কিছু তৈরি করতে হবে। বলে সে আমজাদ সুরালি কণ্ঠে ডাকলো শালুককে, গিন্নি একখানা কথা শোনা যাও। শালুক হঠাৎ থ মেরে দাঁড়িয়ে পড়লো, লজ্জায় পড়লো যেন। আমজাদ বসা থেকে উঠে দাঁড়ালো, শালুকের দিকে এগিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল। কি করছেন আপনি? এই বয়সে এসে আপনার রসিকতা যায়নি? আমজাদ মৃদু হাসলো। শোনো গিন্নি, নিজের স্ত্রীর সাথে এরকম নিস্তব্ধ সন্ধ্যায় যেহেতু একটু ভাব করা যায়, তবে একটা সুন্নতের কাতারে পড়বে প্রথমত, দ্বিতীয় নিজের স্ত্রীকে বুকে টেনে নিয়ে এলে হৃদস্পন্দন বেড়ে যায়, ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায়, মন সতেজ থাকে। আসো দেখি, বুকে আসো। শালুক আমজাদের থেকে দূরে সরে গিয়ে বলল, আপনার বয়সের সংখ্যা বাড়ছে, মনে বয়স এখনো
কিন্তু মনের বয়স এখনো 30। আমি যাই, কাজ আছে বলে শালক ঘরের বাইরে বের হয়। আমজাদ তখন বলে, গিন্নি দূরে ঠেলে দিলে তো, তুমি জানো না তোমায় কতটা ভালোবাসি। তুমি যদি আমার হৃদয়টা চাইতে, আমি বিনা দ্বিধায় দিয়ে দিতাম। টাকার বিনিময় নয়, শুধু একটু ভালোবাসার বিনিময়। শালক মুখে কাপড় চাপা দিয়ে হেসে চলে যায়। অন্যদিকে আমজাদ হাসলো। আমজাদ বারংবার জ্ঞানী একজন মানুষ। তিনি কখনোই চান না তার জন্য কেউ কষ্ট পাক, চিন্তা করুক। কেউ আমাদের জন্য অপেক্ষা করে। তার সাথে একটু ভালোভাবে হেসে খেলে কথা বললে এটা অনেকেই চায়। তার মধ্যে একটু বেশি চাই যেন নিজের স্ত্রী। একজন বিবাহিত নারী যদি নিজের স্বামীর কাছ থেকে অভাব অনুভব করে, একজন বিশ্বস্ত জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। সবাই পায় না, কখনো কেউ পেয়েও হারিয়ে ফেলে। তখন আমজাদের গোমরা মুখ দেখে রীতিমতো শালুক চুপসে যায়। যা বুঝতে পারে আমজাদ, তার ভালো লাগেনি শালুকের গোমরা মুখ। তাই তো সে নিজের স্ত্রীকে নিজের সন্তানের জননীর মুখে হাসি ফোটানোর চেষ্টা করলো। কোনো স্বামী যদি ঘুম থেকে উঠে নিজের স্ত্রীর কপালে চুমু খেয়ে বলে, আজ সারা দিনটা ভালো কাটবে, কেননা ঘুম থেকে উঠে সর্বপ্রথম তোমার মুখ দেখেছি, বিশ্বাস করুন এতে স্বামী দিনটি ভালো যাক বা না যাক, স্ত্রীর সারাটি দিন কিন্তু ভালোই কাটে। সন্ধ্যা হয়ে এলো। আহির এবং মীর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। একটা টং দোকানের সামনে দুজন বসে, কিছু লোক বসে চা খাচ্ছে। মীর 2 কাপ চা চাইলো, দোকানি চা বানিয়ে দেয়। 2 কাপ রং চা। আহির চায়ে চুমুক দিল। মীর বলল, আপনি বিয়ে করেছেন? না, কেন? ভালোবাসিনি কখনো কাউকে। তাহলে পরিবারের ভাবে বিয়ে করে নেন। বিয়ে না করলে তো জীবনটা অপূর্ণ হয়ে যাবে। এত টাকা পয়সা খ্যাতি দিয়ে কী হবে? আহির হাসে। তার হাসিতে লুকিয়ে রহস্য। মনের মতো মেয়ে পেলে ভেবে দেখব। এই গ্রামে অনেক মেয়ে আছে, কাউকে পছন্দ হলে বলবেন, আমি ঘটক পাঠাবো। বলা শেষে দুজনেই হাসে। চা শেষ করলো। মীর দোকানিকে টাকা পরিশোধ করলো। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মীর তাড়া দিল, দ্রুত যেতে হবে, একটা বাহন হলে ভালো হতো বলে আশেপাশে তাকালো মীর। কোথায় যাবে? আমি আর রাফেদ একটু বের হব, দরকারি কাজ আছে, আপনাকে পরে বলবো। এরপর একটি ঘোড়ার গাড়ি চোখে পড়ে, জমিদার বাড়ির রাস্তা দিকে যাচ্ছে। মীর ডাক দিয়ে দাঁড় করায়। সারথি বলে, সাহেব, একটা মায়া মানুষ আছে, ওর মধ্যে আপনাদের নিলে ওর অসুবিধা হইতে পারে। মীর জানে এখানে মেয়ে মানুষের অনেক মূল্যায়ন করা হয়। মেয়েটির অসম্মান হলে তার দায় আমজাদ চৌধুরীকে নিতে হবে। মীর সারথিকে যেতে বলতে চাইল, কিন্তু আহির আটকে বলে, তারা আছে, যেতে হবে, ওর কোনো অসুবিধা হবে না বলে মীর এর হাত ধরে ঘোড়া গাড়ির উঠে বসে। সারথি তার পথে চলতে থাকে। আহির ভেতরে বসা মেয়ের সামনের দিকে একটি হারকেন জ্বলছে। আহির দৃষ্টি সংযত করলো কিছুক্ষণের পর হঠাৎ করে তার সামনে বসা মেয়েটির দিকে দৃষ্টি পড়তে হারকেনের আলোয় সোনালি নাক, ঠোঁট দেখা যাচ্ছে। মাথায় ওড়না টেনে দেওয়া মেয়েটির, নাক অব্দি ঝুলছে ওড়নার খণ্ড, হাতে ওষুধ জাতীয় কিছু। এখানকার সাধারণ মানুষরা যেভাবে চলাফেরা করে, মেয়েটি সংকুচিত হতে হাত পা যেন এক করে রাখলো। তা দেখে আহির বলল, ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি করব না আমরা। জমিদার বাড়ির সামনে পৌঁছে যায় তারা। মীর এবং আহির নেমে যায়। আহির সারথিকে পাওনা বুঝিয়ে দেয়। সে সাথে জিজ্ঞেস করলো, মেয়েটিকে কোথায় নামাবে? সামনে 2টা মোড়ের পরে। আচ্ছা, সাবধানে নিয়ে যাও। ওনার পাওনাও যদি তোমাকে দিয়ে দিয়েছি। মেয়ে মানুষ, ওর সাথে আবার কোনো কথা বলে না। সারথি চলে যায়। আহির দেখলো মেয়েটি মাথা উঁচু করে ওনার আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে আছে। মীরের ঘরটা হাট করে খোলা। মায়া একবার উকি দিয়ে দেখেছে, মীর নেই। তখনই দেখলো মীর আসছে তার ঘরের দিকে। মায়া সরে যায়। মীর তার ঘরে প্রবেশ করে, দরজাটা লাগিয়ে দেয়। মায়া জানালার ফাঁক দিয়ে দেখলো মীর কিছু লিখছে, বেশ মনোযোগ দিয়ে লিখছে। লেখাটা শেষ করে নিজেই একবার পড়লো, সাথে সাথে একরাশ হাসি ফুটলো তার মুখে। নিশ্চিত চিরকুট। মায়ের কাছে তখন শেফালি উপস্থিত হয়। মায়া ইশারায় শেফালিকে চুপ থাকতে বলে। মীর চিরকুটটা পাঞ্জাবির পকেটে রাখলো। এরপর ঘর থেকে বের হয়ে রাফেদের ঘরের দিকে হাঁটতে লাগলো। মায়া ও শেফালি আড়ালে লুকিয়ে পড়ে। এরপর দুজনে কৌশলে মীরকে অনুসরণ করে। মীর রাফেদ দিয়ের ঘরে চলে গেল।
রাফেদ ঘরে বসে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল। মীর তার ঘরে প্রবেশ করে। দরজা পুরোপুরি লাগায়নি, হাট করে খোলা। মায়া সাহস করে রাফেদের ঘরে ঢুকতে পারলো না। কিন্তু মীর কি লিখছে এটা তার জানতেই হবে। কিন্তু কিভাবে? মায়ার মাথায় চট করে একটি বুদ্ধি আসে। শেফালিকে মায়া বলল, তুই ভাইয়ার ঘরে যা, ঘর মোছার কথা বলে ঘর মুছতে শুরু করবি, আর তারা কি বলে শুনবি। শেফালি বলল, যদি ভাইয়া বুঝতে পাইরা আমারে কিছু কইলে শুনবি বলে মায়া শেফালিকে ধাক্কা দিয়ে রাফেদের ঘরে পাঠিয়ে দেয়। রাফেদ এবং মীরের মাঝে হঠাৎ শেফালি উপস্থিত হয়। তারা কিছুটা অস্বস্তি বোধ করে। রাফেদ কিছু বলার আগে শেফালি হাসতে হাসতে বলে, দাদা বাবু, ছোট মালকিন কইছে আপনার ঘরে নাকি ময়লা পড়ছে, তাই আমারে মুছতে পাঠাইছে। কথা শেষ করে নিচে বসে ওড়না দিয়ে মোছা শুরু করে দেয় সে। রাফেদ কিছু বলতে যাবে, তার আগে মীর মাথা দিয়ে বলল, বারান্দায় চল। রাফেদকে নিয়ে মীর বলল, আমি মোহিনীর জন্য একটা চিঠি লিখেছি, চল দিয়ে আসি। কিন্তু রাফেদ নাকচ করলো। মীর তখন বেশ জোরাজুরি করলো রাফেদকে। এরপর রাফেদ মোহিনীদের বাড়ির উদ্দেশ্যে যেতে রাজি হলো। ব্যর্থ শেফালি তার কথা বলার জন্য বারান্দায় গেল। শেফালি ঠিক কিছুই শুনতে পায়নি তারা কি বলছে, শুধু দেখেছে মীর রাফেদকে জোরাজুরি করছে। এরপর রাফেদ আর মীর ঘর থেকে বেরিয়ে যায়। শেফালি মায়ের কাছে উপস্থিত হয়, মায়ের কাছে। মায়া বেশ উদ্বিগ্ন হয়ে বলে, কি বলেছে তারা? আমি যাওয়ানোর পর ওনারা বারান্দায় গেছে কথা কইতে, আমি ঠিক মতো শুনবার পারি নাই। তবে এইটা বুঝতে পারছি যে মীর বাবু রাফেদ বাবুরে অনেক জোরাজোরি করতেছিল কিছু নিয়া। মায়া এমন একটি কথা শুনে বলল, চল আজ ওদের পিছু নিব, দেখবো ওরা কোথায় যায়। কিন্তু বাড়ির কেউ যেন টের না পায়, কেউ যেন বুঝতে না পারে। ঘরের বাইরে গাড়ি রাখা। আজ আর অশ্ব নিয়ে তারা বের হয়নি, গাড়ি নিয়ে বের হয়। মীর ড্রাইভিং সিটে, রাফেদ তার পিছে। তারা বাড়ির চৌখাট পেরিয়ে চলে যায়। তাদের পিছনে মায়া ও শেফালি। তারা অশ্ব নিয়ে বের হয়। শেফালি প্রথমবার অশ্বের পিঠে চেপেছে, খুব ভয় হচ্ছে তার, কিন্তু মায়া খুব জোর করলো। এরপর তারা চলে যায় বাড়ি চৌকাট পেরিয়ে। বিষয়টি লক্ষ্য করে আহির মির্জা। বাড়ির সামনে বসা ছিল সে, সিগারেট টানছিল। যত দ্রুত সম্ভব মিলনের কেসটি সমাধান করতে হবে, এরপর শহরে ফিরতে হবে তার। অন্য কেস তো আছে। মিলনের এই হত্যাকাণ্ডের বিষয়টিকে ঘিরে এখন পর্যন্ত যে জমিদার বাড়ির লোকদের এই সন্দেহ করছে, কিন্তু কতটুকু তার সন্দেহ সঠিক তা সে জানতে হবে। সিগারেট ফেলে দেয়। এরপর তার গাড়ি নিয়ে বের হয় রাফেদ মীরকে অনুসরণ করার জন্য। তখন মীর বলেছে একটা দরকারি কাজ আছে, কিন্তু কি কাজ জিজ্ঞেস করলে উত্তর মেলেনি। আহিরের সন্দেহ হয় আবুল মোতালেব হোসেন আজ বাড়িতে নেই, শহরে গেছেন কাজের জন্য। যাওয়ার আগে বারবার মোহিনীকে বলেছেন, যতদিন আমি না ফিরবো ততদিন ঘরের বাইরে বের হবে না, কুঠুরি পর্যন্ত আসবে না। এখন ঘরে শুধু মোহিনীর মা। মোহিনী কথা শোনেনি তার বাবার। তার কাছে মেয়েরা নাচ শিখতে এসেছে, সে তালে তাল মিলিয়ে নাচ শেখাচ্ছে। চারপাশে মোমবাতি জ্বলছে, সেই ঘরে ধরে রেখেছে নাচকে। ঘুঙুরের শব্দ আসছে মীরের কানে। ছোট্ট কুঠুরির পাশে কিছু ফল ফুলের গাছ। আব্দুল মোতালেব নিজের হাতে বাগান করেছে। তিনি সবসময় বলতেন, বৃক্ষের মতন আপন কেহ নাই। বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। বাগানের ভেতরে দাঁড়িয়ে আছে মীর ও রাফেদ। রাফেদ এখনো বারবার বলছে, চিঠিটাও কে দিস না। মীর শুনছে না। সে উক্ত সময়ের অপেক্ষা করছে কখন দিবে। তাদের কয়েক হাত দূরে মায়া ও শেফালি। আহিরও তাদের লক্ষ্য করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কুঠুরির মেয়েদের নাচ শেষ হয়। মীর তখন কোনো দিকে না তাকিয়ে সোজা কুঠুরির ভেতরে প্রবেশ করে। মোহিনী হাঁটু ভাঁজ করে পায়ে থেকে ঘুঙুর খুলছিল। তখনই তার সামনে একজোড়া পা উপস্থিত হয়, বাদামি রঙের চামড়া স্লিপার জুতো পায়ে। মোহিনী কিছুটা আকস্মিকভাবে হকচকিয়ে যায়। এরপর ধীরে বসা থেকে উঠে দাঁড়ালো, মীরকে দেখে। অন্যদিকে রাফেদ চারপাশে দেখছিল। কেউ দেখে ফেললে বলে, যদি এরকম ঘটনা কেউ জানে তবে নির্ঘাত বড় ধরনের ঝামেলা হবে, জমিদার বাড়ির ছেলেদের দুর্নাম হবে। বেশ উস্কুস হয় রাফেদের। তাকে সাথে পেছনে মায়া আড়াল থেকে মীরকে লক্ষ্য করছে। মোহিনী ভয়ে ভয়ে বলে, আপনি কে, আর এই রাতে আমার কুঠুরিতে কেন? গ্রামের কেউ দেখে ফেললে মহাবিপদে পড়তে হবে, চলে যান।
মীর বলে, থাকতে আসিনি, চলে যেতে এসেছি, শুধু তোমাকে একটা জিনিস দিতে এসেছি। বলে পাঞ্জাবির পকেট থেকে চিঠিটা মোহিনীর দিকে এগিয়ে দিয়ে বলে, আমি জবাবের অপেক্ষা করব। তুমি ভেবেচিন্তে তোমার মতামত জানিও। আজ রাতটাই তোমার সময়। যদি তোমার উত্তর সহনীয় হয় তবে আগামীকাল সন্ধ্যায় দিঘির পাড়ে এসো। মোহিনী একবার ঢোক গিলল, সতর্কতার সাথে এদিক ওদিক তাকালো, এরপর চিঠি হাতে নিল। মীর মৃদু হেসে চলে যায়। মোহিনী থেকে নাচ শেখাতে আসে একজন মেয়ে বলল, তোমার রাজকপাল, জমিদার বাড়ির ছেলের বউ হতে হবে। এই সুযোগ হাতছাড়া কইরো না। পরদিন সকালবেলা চারদিকে জুড়ে নিস্তবতা, কুয়াশার অদ্ভুত শীতলতা। আলিমনগর গ্রামে নামের মধ্যেই যেন লুকিয়ে আছে কোনো পুরনো রহস্যের ছায়া। আহিরের ধারণা, কয়েকদিন আগেই এখানে ঘটেছিল এক অমানবিক হত্যাকাণ্ড। মৃত ব্যক্তির নাম মিলন। নম্র শান্ত স্বভাবের মানুষ। গ্রামের কেউ তার সম্পর্কে খারাপ কিছু বলেনি। তাহলে মারলো কে? আহির বিমোহিত। কিন্তু 5 দিন আগে সকালে মিলনের নিথর দেহ যায় কারখানা পেছনের গুদামে। চারপাশে ছড়িয়ে থাকা তুলোর গোড়া, ভাঙা টেবিল আর রক্তের ছোপ দাগ মেঝেতে। চিৎকার করে কিছু বলতে চাচ্ছিল কারখানার ম্যানেজার আমজাদ চৌধুরীর ঘনিষ্ঠ আবুল কালাম। সে পুলিশকে জানিয়েছে। প্রথমে নিজেই নির্দোষিতা দাবি করে, আমি কিছুই জানি না। ডিটেকটিভ সাহেব শান্ত কণ্ঠে বলেছিল, ও ছেলে সবার প্রিয় ছিল, আমারও। আবুল কালাম প্রথম দিন আহির মির্জার সাথে কথা বলে। আমজাদ চৌধুরী শুধু শান্তভাবে জবাব দিয়েছিল গতকাল। কিন্তু ডিটেকটিভ আহির মির্জা জানে, যখন কেউ অতিরিক্ত শান্তভাবে কথা বলে তখন তার ভেতরে লুকিয়ে থাকে কিছু না কিছু। আজ সকালে আহির মির্জা বেরিয়েছে গ্রামে লোকজনের সাথে কথা বলতে। পশ্চিম পাড়া মিলনের ঘর, চায়ের দোকানের সবখানে যাচ্ছে সে। প্রত্যেকের চোখে তিনি খুঁজছে ভয়, দ্বিধা কিংবা সত্যের ঝিলিক। আহির তার গাড়ি দিয়ে নিয়ে কাপড়ের কারখানার কাছে একটি চায়ের দোকানে উপস্থিত হয়। গাড়ি থেকে নেমে চারদিকে তাকালো, সাথে তার সহকারী। চায়ের দোকানে এসে চা খাচ্ছিল। দোকানে এক বৃদ্ধ চা বানিয়ে দিল। দোকানি আহির হাতে নিল। এরপর দোকানিকে জিজ্ঞেস করলো, আচ্ছা চাচা, জমিদারের কাপড়ের কারখানায় শ্রমিক মিলন খুন হলো, এ ব্যাপারে আপনি কিছু জানেন? দোকানদার ধীরে বলল, বাবু, মিলন ভালো মানুষ ছিল, কিন্তু শেষ কদিন ও কই যাইতো কেডা জানে। চুপচাপ ছিল, যেন কাইনটা কিছু ভাবতো, কিন্তু কইতো, চাচা আমি ময়রা টইরা যাই, তবে দাবি রাখো না, আগেই যেন মৃত্যুর সংবাদ পাইছিলাম। দোকানি দুঃখ প্রকাশ করে। আহির মির্জা চুপ থেকে তাকালো তার দিকে, তার চোখে স্থির রেখে দৃষ্টি দূরে কোথাও যেন একটি সূত্র দেখতে পাচ্ছে। সম্ভবত এই গ্রামের নিস্তবতার ভেতরে লুকিয়ে আছে উত্তর। কে বা কারা চেয়েছিল মিলনের খুন করতে? আগেও যেন মৃত্যুর কথা বলেছে। আহির এর ভাবনা ভাঙানোর জন্য তার সহকারী বলল, স্যার, গতকাল রাতে আপনি মীর ও রাফেদকে সন্দেহ করে তাদের পিছু নিলেন, কিছু পেয়েছিলেন? আহির চায়ের কাপ রেখে বলল, মেলি কেস, ওইসব নিয়ে ভাবার সময় নেই। আর সূর্য উঠেছে, কুয়াশায় ঘেরা চারপাশ। গতকাল রাতে গুরুত্বপূর্ণ কাজ করেছিল যেন মীর। চিঠি সঠিক জায়গায় পৌঁছাতেই যেন তার কাজ। রাতের সময়টুকু ঘুমাতে পারেনি, এখন বেঘোর ঘুমাচ্ছে। রাফেদ সকাল সকাল উঠে আমজাদ এবং থমাসের সাথে মিলনের বাড়ি গিয়েছে। মীরকে ডেকেছিল, যায়নি। তখন তাকে ডাকতে হাজির হয় বুলবুল। বুলবুল পরপর কয়েকবার ডাকার পর মীরের ঘুম ভাঙে। জ্বালাচ্ছেন কেন? যান এখান থেকে, আপনি পরে ঘুমান, অনেক অঘটন ঘইটা গেছে বলে লীর লাফিয়ে উঠল। কি হয়েছে? তখন বুলবুল হেসে হেসে মীরকে পা টেপা শুরু করলো। এখন বলল, এটা না বললে তো আপনি ঘুম থেকে উঠতেন না, তাই কইছি। তুই আমার পেছনে কেন পড়ে আছিস? মীর হামি তুলল, আমি আপনার পেছনে পইরা নাই, আমায় মালকিন বলছে খেয়াল রাখতে, তাই খেয়াল রাখছি। আরে মদন, খেয়াল রাখতে হলে কাউকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করতে বলেনি। বুলবুল মুখটা অন্ধকার করে ফেলল। ও মীরকে অনুসরণ করছে, লুকিয়ে কথা শুনছে, মীর কি জেনে গেল? মীর একটা সিগারেট ধরিয়ে ফু দেয়। আচ্ছা, তোর মায়া আপামনি কি ঘুম থেকে উঠছে? সংবাদটা দিমু তার আগে একটা জিনিস জানবার চাই। কি? তোর আবার টাকা? তুই টাকা দিয়ে কি করবি? মানুষ কত শখ থাকে না, আমারও শখ আছে। আমি শহরে ঘুরতে যাবো, টাকা জমায়। মীর মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে বলল, টাকার দরকার হলে বললেই হয়।
বুলবুল টাকা হাতে পেয়ে গতকাল রাত থেকে মায়া আপামনির শরীরে জ্বর। মীর ক্ষীণ কণ্ঠে বলল, কি বলছিস? আমায় আগে বলবি না কেন? আগে বললে আপনি জ্বর বুঝে আসতে দিতেন না। বুলবুলের বোকার মতো কথা শুনে মীর বিড়বিড় করে, গাধা একটা বলে দ্রুত মায়ার ঘরের দিকে ছুটে যায়। মায়া শয্যাশয়ী, গায়ে কম্বল জড়ানো, শেফালি পাশে বসে আছে। শালুক এবং জয়ন্তন বেগমও পাশে বসা। শালুক তার মাথার জ্বর কমানোর জন্য ঠান্ডা পট্টি দিচ্ছে। পাশের টেবিলে গরম দুধ রাখা। মীর ঘরের ভেতর প্রবেশ করে। মীরকে দেখে শেফালি বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। জয়ন্তন মুখ কুঞ্চিত করে তাকায়। শালুক মীরকে দেখে বলল, দেখ, হঠাৎ করে মেয়েটার জ্বর বাঁধিয়েছে। পই পই করে বলেছি ঠান্ডার বাহিরে ঘোরাঘুরি করবে না। কে শোনে কার কথা? ওকে কিছু খাইয়েছ? মীর বলে, সে কখনই দুধ এনে রেখেছি বলে ইচ্ছে করে না খেতে। মীর তৎক্ষণাৎ কিছু একটা ভেবে বলল, ছোট মা, দাদি তোমাদের ডাকছে নিচে, একজন লোক এসেছে। শালুক বলল, শেফালি তুই দেখ ওকে খাওয়াতে পারিস কিনা। চলুন মা, দেখে আসি বলে শালুক ঘর থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু জয়ন্তন গেল না। সে ঘরের বাইরে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। মীর মায়ের পাশ ঘেঁষে বসে। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। মীর বলে, উঠে বসো। আমি উঠতে পারবো না, শরীর ব্যথা। তখন মীর শেফালিকে লক্ষ্য করে বলে, ওকে উঠিয়ে বসা। আপনার কথা আমি শুনতে বাধ্য নাকি? মায়ার প্রশ্ন। কথা কম বলো। পুনরায় শেফালিকে বলে, তোকে কি বলছি কানে যায়নি? শেফালি মায়াকে উঠিয়ে বসায়। এরপর মীর দুধের গ্লাসটা মায়ের দিকে এগিয়ে বলে। মায়া নাকচ করে। মীর শান্তভাবে খেতে বলল। মায়া এবারও মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। সে খাবে না। সে তার কথায় বাধ্যও নয়। মায়া এবারও মুখ ঘুরিয়ে নিয়েছে। কেন মীরের কথা শুনবে? গতকাল মীর মাস্টারের মেয়েকে প্রেমপত্র দিয়েছে, যা মায়া স্বচক্ষে দেখেছে। এরপর কি আর মীরের সাথে কথা বলতে ইচ্ছে করে তার? করে না তো। মায়া দুধ খেতে চাইল না বলে মীর জোর করে খাইয়ে দিল। শেফালি তখন বলল, এভাবে চাইপা ধরবেন না, অসুস্থ আপায়। চুপ সুকরি। জয়ন্তন ঘরের বাইরে থেকে এতক্ষণ সমস্ত কিছু দেখলো। এরপর সে স্থান পরিত্যাগ করলো।